গভীর অরণ্যের ধারে নিশীথনগর নামে এক প্রাচীন শহরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল এক অদ্ভুত বাড়ি, যেন হারিয়ে যাওয়া কোনো যুগের নিঃশব্দ স্মৃতি। তখন শহরের আলো এতটা ছড়ায়নি, জঙ্গল ছিল ঘন, ভৌতিক নীরবতায় ঢাকা। বট আর অশ্বত্থ গাছের ছায়ায় লুকিয়ে থাকত বাড়িটা। বলা হয় বহু বছর আগে হঠাৎ করেই বাড়ির মানুষজন উধাও হয়ে যায়। তারপর থেকে তালাবন্ধ পড়ে আছে সেটি। ভাঙা জানলা, শ্যাওলায় ঢাকা দেয়াল, দেখলেই মনে হয় সময় এখানে থেমে গেছে। মানুষের মুখে মুখে শোনা যেতে মধ্যরাতে ভেসে আসে কান্নার শব্দ, কখনো পায়ের আওয়াজ, আবার কখনো অদ্ভুত ফিসফিসানি। তাই কেউ কখনো কাছে যেত না। কিন্তু একদিন সব ভয় উপেক্ষা করে সেই বাড়িটাই ভাড়া নিল বিকাশ। তানিয়া, দেখো, মাত্র 4,000 টাকায় এত বড় বাড়ি, 3টে বেডরুম, বড় উঠান, বাচ্চাদের খেলার জায়গা হবে। শহরে এই দামে একটা রুমও পাওয়া যায় না। বিকাশ, লোকে যে বলে এই বাড়িটা ভালো না, রাতে নাকি শব্দ হয়। 20 বছর ধরে খালি পড়ে আছে, কারণ ছাড়া তো আর পড়ে থাকে না। আরে ধুর, লোকের কথায় কান দিলে চলবে? আমরা শিক্ষিত মানুষ, ভূত প্রেত বলে কিছু হয় না। টাকার অভাবে লোকে ভাড়া নিতে পারে না, তাই গুজব ছড়ায়। বিকাশ জানত না সেদিন সে নিজের মৃত্যুর চুক্তিতে সই করছে, আর তানিয়া জানত না মা হয়ে নিজের সন্তানদের বাঁচাতে তাকে নিজের জীবন দিতে হবে। মা, মা ওঠো। বাইরে কে জানি দাঁড়িয়ে আছে। লম্বা একটা লোক, চোখ দুটো লাল, আমার দিকে তাকিয়েছিল। বাবু, স্বপ্ন দেখেছিস? নতুন জায়গা তো, তাই ভয় পাচ্ছিস। আয় আমার কাছে শুয়ে পড়, কিচ্ছু নেই বাইরে। মা ছেলের কথা বিশ্বাস করল না। এটাই ছিল প্রথম ভুল। ভূতের গল্পে প্রথম ভুলটাই শেষ ভুল হয়ে দাঁড়ায়।
বিকাশ, বিকাশ, শিগগির এসো। এখানে কেউ আছে? আমি স্পষ্ট শুনলাম কেউ আমার নাম ধরে ডাকলো। কই, কেউ তো নেই। তানিয়া, তুমিও শুরু করলে? বাতাসে দরজা খুলেছে হয়তো। আর দুধের বোতল তুমি ঠিক করে রাখোনি। ভয় পেলে মানুষ উল্টাপাল্টা দেখে। বাংলার মানচিত্রে শিবপুর একটি অতি সাধারণ গ্রাম হতে পারত, কিন্তু এই গ্রামের ললাটে লেখা ছিল এক চরম অভিশপ্ত ইতিহাস। গ্রামের চারপাশ ঘিরে থাকা সেই জঙ্গল, যাকে দিনের আলোয় মনে হয় নিস্তব্ধ সৌন্দর্যের আধার, কিন্তু সূর্য ডুবলেই তা হয়ে ওঠে সাক্ষাৎ জমপুরি। কোনো এক অজানা অশুভ শক্তির ছায়া গ্রাস করে নিয়েছে এই সবুজকে। বছরের পর বছর ধরে গ্রামের মানুষ দেখেছে, যারা একবার সেই গহীন অরণ্যে পা রেখেছে তাদের আর ফিরে আসার সৌভাগ্য হয়নি। গ্রামের বাতাস ভারী হয়ে থাকত নিখোঁজ হওয়া মানুষদের স্বজনদের কান্নায়। এক অদ্ভুত নিস্তব্ধতা আর আতঙ্ক এখন শিবপুরের প্রতিটি ঘরের দরজায় কড়া নাড়ে। আমি তোদের বারবার বারণ করছি রে, ওই বনের দিকে ভুলেও চোখ তুলে তাকাস না। ওটা শুধু জঙ্গল নয়, ওটা হলো জ্যান্ত নরক। তোরা কি জানিস না ওখানের গাছগুলো মানুষের রক্তে ভেজে? রাতের বেলা যখন বাতাস শোঁ শোঁ করে বয়, ওটা বাতাস নয়, ওটা হলো সেই অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। ও প্রতিশোধ নিতে চায়, ও সবাইকে শেষ করে দেবে। কিন্তু কাকা, জঙ্গলে না গেলে কাঠ পাবো কোথায়? আর কাজ না করলে তো আমাদের সংসারই চলবে না। সেটা তো ঠিক, কিন্তু গত সপ্তাহে নগেনের কথা ভাবতো। সে তো জঙ্গলে গিয়ে কাঠ কাটার আগেই কে যেন তাকে তুলে নিয়ে গেছে। তার তো কোনো সন্তানও নেই। তার বাড়ির অবস্থাও তোদের মতোই। ঠিক সেই সময়ই শিবপুরে পা রাখলেন প্রাক্তন পুলিশ অফিসার বিকাশ। তার শরীর জুড়ে ছিল অসংখ্য যুদ্ধের দাগ, আর চোখে ছিল অদম্য সাহসের ঝলক। বিজ্ঞানের যুগে বড় হওয়া বিকাশ কখনোই অলৌকিক বা অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস করতেন না। নিজের প্রশিক্ষিত দলকে সঙ্গে নিয়ে তিনি শিবপুর গ্রামে হাজির হলেন, গ্রামের মানুষের কাছ থেকে সত্যটা জানার জন্য। শুনুন সবাই, আপনাদের গ্রামের এই জঙ্গল সম্পর্কে যা শুনেছি সেটা খুবই গুরুতর। বলা হচ্ছে সেখানে ঢুকলে কেউ আর ফিরে আসে না। ঠিক কি আছে ওই জঙ্গলে? স্পষ্ট করে বলুন, আমি সত্যটা জানতে চাই। স্যার, ওই জঙ্গলে ভূত আছে। আমরা নিজের চোখে কিছু দেখিনি, কিন্তু যেই যায় আর ফিরে আসে না। সবাই বলে ওই ভূতই মানুষদের মেরে ফেলে। ভূত টুত আমি মানি না। স্পষ্ট করে বলুন, আপনারা আসলে কি দেখেছেন? গত সপ্তাহে ন্যাগেনও গিয়েছিল স্যার। কাট কাটার আগেই কে যেন তাকে নিয়ে গেল। আজও তার কোনো খোঁজ নেই। যাই থাকুক ওই জঙ্গলে, সত্যটা আজ বের করবই। আমার দল আজ রাতেই জঙ্গলে ঢুকবে। নিজের একদল প্রশিক্ষিত সৈনিককে সঙ্গে নিয়ে বিকাশ প্রস্তুত হলেন শিবপুরের এই রহস্য উদ্ঘাটন করতে। তারপর তারা ঢুকে পড়লেন গভীর জঙ্গলের ভেতরে। চারদিক ঘন অন্ধকারে ঢাকা,
আর মাঝে মাঝে অজানা কিসের যেন অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। শোনো সবাই, আমি জানি এই গ্রামে অনেক গুজব ছড়িয়েছে। ভূতের ভয় আর কুসংস্কার সাধারণ মানুষের মনে বাসা বেঁধেছে। কিন্তু মনে রাখবে, আমরা সৈনিক, আমাদের কাজ হলো সত্যকে সামনে আনা। কেউ না কেউ এই জঙ্গলের আড়ালে থেকে অপরাধ করছে, মানুষগুলোকে গুম করছে। আজ রাতে আমরা ওই জঙ্গলের শেষ সীমানা পর্যন্ত যাব। বন্দুক লোড করে নাও, আর মনে রেখো, ভয় হলো মানুষের সবথেকে বড় শত্রু। লক্ষ্য স্থির রাখো। রাত 11টা। জঙ্গলটা যেন আজ আরও বেশি অন্ধকার। কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। টর্চের আলো সেই অন্ধকারকে ভেদ করতে পারছে না। হঠাৎ করেই চারদিকের ঝিঁঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। এক অসহ্য স্তব্ধতা। সৈনিকদের মনে হতে লাগল অন্ধকারের ভেতর থেকে হাজার হাজার চোখ তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ এক ঝলক কালো ধোঁয়া বা ছায়ার মতো কিছু একটা তাদের চারপাশ দিয়ে ঘুরে গেল। স্যার, স্যার, ওই দেখুন, ওটা কি? গাছের মগডাল দিয়ে ওটা কি বয়ে গেল? মানুষের মতো দেখতে, কিন্তু কোনো অবয়ব নেই। ঘাবড়াবে না, ফায়ার! ওপেন ফায়ার! এটা কি করে সম্ভব? পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালালাম, কিন্তু গুলি তো তার শরীর ভেদ করে ওপাশে চলে যাচ্ছে। রক্ত নেই, যন্ত্রণার চিৎকার নেই। এটা কি তবে সত্যিই কোনো মানুষ নয়? প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে তারা পৌঁছে গেল জঙ্গলের সব থেকে গভীর অংশে। সেখানে লতাগুরুমে ঢাকা এক প্রাচীন ভগ্নপ্রায় মন্দির। মন্দিরের গর্ভগৃহে ধুলোবালি আর মাকড়সার জালের মাঝে বিকাশ খুঁজে পেলেন একটি প্রাচীন পুঁথি। সেই পুঁথির পাতা উল্টাতেই চোখের সামনে ভেসে উঠল শত শত বছর আগের এক বিভৎস ইতিহাস। সৈনিকগণ, আজ আমাদের মাতৃভূমির সম্মান রক্ষার দিন। শত্রুরা যেন আমাদের ভূমি অপবিত্র করতে না পারে। এগিয়ে চলো। মহারাজ, আপনি সামনের সারিতে নেতৃত্ব দিন। আমি পেছন দিক থেকে শত্রুকে ঘিরে ধরছি। আজ আমাদের জয় নিশ্চিত। যুদ্ধের তীব্রতায় যখন রাজা একাকী হয়ে পড়লেন, চারদিকে শুধু ধ্বংস আর আর্তনাদ, ঠিক সেই মুহূর্তে নিজেরই সেনাপতি বিক্রম পেছন থেকে তলোয়ার চালিয়ে দিলেন মহারাজের উপর। বিক্রম, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি। আমি তোকে ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম। ভাই নয় মহারাজ, আমি রাজা হতে চেয়েছিলাম। আপনার এই সিংহাসন আর এই রাজ্য এখন আমার। আপনি এই অরণ্যে শেষ হয়ে যাবেন। কোনোদিন কেউ জানতেও পারবে না আপনার দেহ কোথায় মিশে গেল। মরুন আপনি। আমার রক্ত এই মাটিতে মিশল বিক্রম। আমি মরছি না। আমি ফিরে আসব, যতদিন না তোর বংশ আর এই বিশ্বাসঘাতকতার বিচার হচ্ছে। আমি এই জঙ্গলকে অভিশপ্ত করে রাখব। কেউ এখান থেকে জীবিত ফিরবে না।
পুঁথি পড়ে বিকাশ সব বুঝতে পারল। এটি কোনো সাধারণ অপরাধ নয়, এটি এক অতৃপ্ত আত্মার হাহাকার। বিকাশ প্রাচীন পুঁথি পড়ে বুঝতে পারলেন, এই আত্মাকে ধ্বংস করতে হলে বিশেষ এক প্রাচীন মন্ত্র পাঠ করতেই হবে। এরপর তিনি এক সাধুকে নিয়ে এলেন এবং সেই মন্ত্র পাঠ শুরু হল। ও হরে ভোহত ঘোর ঘোরে ভো, হে অতৃপ্ত আত্মা, তোমার ক্রোধ সংবরণ করো। তোমার শত্রু আজ আর জীবিত নেই। এই নিরপরাধ মানুষদের মুক্তি দাও, তোমার বিনাশ অবধারিত। না, আমি মুক্তি চাই না, আমি রক্ত চাই। ওরা আমার রাজ্যে ঢুকেছে, ওরা কেউ ফিরবে না। আমি রাজা, আমি এই জঙ্গলের মালিক। আপনি রাজা হতে পারেন, কিন্তু আপনি এখন এক বন্দী আত্মা। আপনার এই হিংসা গ্রামবাসীদের জীবন কেড়ে নিচ্ছে। আমরা আপনাকে শান্ত করবই। বিকাশ, দেরি করিস না। তোর হাতে যে পবিত্র গঙ্গাজল আর এই রক্ষা কবচ আছে, ওগুলো ওই মন্দিরের বিগ্রহের চরণে ছোঁয়াও। শোন, ওটাই ওর একমাত্র দুর্বলতা। আজই শেষ করতে হবে ওই অশুভ শক্তিকে। ভয়ঙ্কর এক সংগ্রামের পর যখন সাধুর মন্ত্র আর বিকাশের অদম্য সাহস মিলেমিশে একাকার হল, তখন সেই কালো ছায়া ধীরে ধীরে আগুনের লেলিহান শিখায় বিলীন হয়ে গেল। এক দীর্ঘ আর্তনাদ করে আত্মাটি শান্ত হল। ভোরের প্রথম আলো যখন শিবপুরের জঙ্গলে পড়ল, তখন জঙ্গলটা আর ভয়ঙ্কর লাগছিল না। পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। বিকাশ আর তার সৈনিকরা ফিরে এলেন গ্রামে বীরের বেশে। শিবপুর মুক্তি পেল তার দীর্ঘদিনের অভিশাপ থেকে।